ঠিক আছে, তার মানে জিরো বিল পসিবল। এখনো চলছে, এটা গ্রামে চলছে। ওভারবার্ডেন, এই ওভারবার্ডেনের জায়গায় আসতে দেবো না আমরা। এটা আমরা কমিটেড কনজিউমারদের ক্ষেত্রে। যে সিকিউরিটি ডিপোজিট ওটা মানুষের আবার রিব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই তো? ওটা পুরোটাই ফেরত দেওয়া হচ্ছে উইথ ইন্টারেস্ট। যা আজকের দিনে আপনার ধরুন যেদিনকে আপনার প্রিপেড কনভার্ট হচ্ছে, যা হচ্ছে আপনার টোটালটাই আপনাকে ফেরত দিয়ে দেওয়া। তাহলে সাধারণ মানুষের এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে মাঝরাত্রিরে যদি আমার রিচার্জ জিরো হয়ে যায়, একদম আমি কখনোই অন্ধকারে বা পাখার হাওয়া বন্ধ হয়ে ঘামবো না। না, একদম না, একদম। এমন শোনা যাচ্ছে যে দিনের বিভিন্ন সময় নাকি ইউনিট চার্জটা, পার ইউনিট চার্জটা নাকি বিভিন্ন রকম থাকবে। সেটা হচ্ছে বাল্ক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়, থ্রি ফেজ চালের ক্ষেত্রে হয়। নর্মাল ডোমেস্টিক কমার্শিয়ালের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। এই ক্ষেত্রে ওইরকম কোনো ব্যাপার নেই যে দিনের এক একবার এক এক রকম, এসব কোনো ব্যাপার নেই। তাহলে এটা পুরো ভিত্তিহীন বলতে পারেন। ইউটিউবে স্মার্ট মিটার নিয়ে ভিডিওতে ভরে গেছে। আপনিও হয়তো 2-4টে দেখে ফেলেছেন, কিন্তু বুঝতে পারছেন না কার কথাকে বিলিভ করবেন আর কার কথাকে করবেন না। কারণ একজন ঠিক যে কথা বলছে আর একজন বলছে তার অপোজিট কথা। তো কেমন হয় যদি আপনাদের এই কোশ্চেনগুলোকে আমি ইলেকট্রিক সাপ্লাইয়ের যে স্টেশন হেড আছে তার মুখ থেকে উত্তর শোনাই আপনাদেরকে। তো আজকে ঠিক সেরকমই একটা ইন্টারভিউ নিতে গেছিলাম আমি। আমাদের যে গঙ্গানগর ইলেকট্রিক সাপ্লাইয়ের যে স্টেশন হেড রয়েছেন বাপ্পাদিত্য স্যার, তার বাড়িতে আমি গেছিলাম তার সঙ্গে ইন্টারভিউ নিতে, একটা কোশ্চেন অ্যান্সার সেশন করতে। তো আমি নিয়ে গেছিলাম টোটাল 50টা কোশ্চেন। আর প্রসঙ্গত কথা বলতে বলতে বাপ্পাদিত্য স্যার আরও কিছু কোশ্চেনের উত্তর দিয়ে দিল যেগুলো আমার নোটের মধ্যে ছিলও না। তো 50টা কোশ্চেন আমি নিয়ে গেছি এবং তিনি আরও কিছু কোশ্চেনের উত্তর দিয়েছে। প্রত্যেকটাকে যদি আপনি 1 মিনিট করেও দেন তাহলেও কিন্তু 50 মিনিটের এক বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে। তাই এই ভিডিওটা একটু বড়, ধৈর্য নিয়ে শুনবেন। আমার মনে হয় আর আপনাকে কোনোভাবে কনফিউজ হতে হবে না, এবং আপনারা যে ভয়টা পাচ্ছেন যে কী হবে একটা রব উঠেছে চারদিকে, সেইটা আমার মনে হয় সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। যদি তাই মনে করেন তাহলে একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে কোশ্চেন অ্যান্সার সেশনে ঢুকে পড়া যাক। হ্যালো বন্ধুরা, আজকে আমি রয়েছি আমাদের স্যার বাপ্পাদিত্য ঘোষের বাড়িতে, যিনি কিনা আমাদের, আচ্ছা আমি ইন্ট্রোডিউস করব না, আমি ওনাকেই দেব, উনি ওনার একটু সম্পর্কে বলুক, বলে ওনার স্মার্ট মিটার সম্পর্কে যা বলার আছে সেটা উনি বলবে, আপনারা শুনুন। নমস্কার, আমি বাপ্পাদিত্য ঘোষ। আমি ডিভিশনাল ইঞ্জিনিয়ার অ্যান্ড স্টেশন ম্যানেজার। আমি এখন গঙ্গানগর সাপ্লাই যেটা আছে, গঙ্গানগর সিসিসি কাস্টমার কেয়ার সেন্টার WBSEDCL, আমি সেখানে পোস্টেড আছি অ্যাজ এ স্টেশন ম্যানেজার। তো এখন চারিদিকে বেশ একটা মানে তর্ক বিতর্ক এরকম উঠেছে আর কি, কিছুটা অজ্ঞাতে হোক, কিছুটা না জেনে হোক, বা কিছুটা ইনফ্লুয়েন্সড হয়ে হোক, যে স্মার্ট মিটার সম্বন্ধে দুরকম একটা মানে মন্তব্য বা ধারণা বাজারে ঘুরে বেড়াচ্ছে, রাইট? আপনারও হয়েছিল, আমাদেরও যখন প্রথম এটা ইমপ্লিমেন্ট করা হবে, আমি তো যেমন একজন আধিকারিক তেমন একজন কনজিউমার বটে, তো আমাকেও তো ইলেকট্রিসিটি আমাকেও খরচা করতে হয়। তো প্রত্যেকের মাথায় এটা একটা এসেছিল। আসলে যে কোনো জিনিস ব্যবহার না করলে তো বোঝা যায় না। একদম ঠিক। তো সেই যেমন পুরোনো একটা বিজ্ঞাপন পাইলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, ওরকম খানিকটা। তো এখন আমাদের এই ইলেকট্রিসিটি যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকার দ্বারা একটা নির্দেশনামা জারি হয় যে এইটা প্রত্যেক গ্রাহককে আস্তে আস্তে প্রিপেড স্মার্ট মিটার বা প্রিপেড মিটারে কনভার্টেড করতে হবে। বিভিন্ন রাজ্যে যেমন হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও চালু হয়েছে, এক একটা মানে জোন ধরে ধরে আস্তে 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 চালু হচ্ছে। আলটিমেটলি সবই এটা প্রিপেড সিস্টেমে হয়ে যাবে যেরকম করে গাইডলাইনটা দেওয়া আছে। এবার এটা গেল হচ্ছে আইনের কথা। তার মানে একটা প্রশ্ন ছিল যে ম্যান্ডেটারি কি ম্যান্ডেটারি না। অফকোর্স এটা যেহেতু একটা সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, তাদের মানে মিনিস্ট্রি অফ পাওয়ার থেকে একটা গাইডলাইন এসছে বা নির্দেশনামা এসছে বলতে পারেন, এবং যেহেতু এটা ACRC দ্বারা এটা পারমিটেড বা তারা অনুমোদন দিয়েছেন, তো এটা অবভিয়াস যে আমাদের এটা আগামী দিনে ওই পর্যায়ে চলে আসছে সম্পূর্ণটাই পুরো হোল ইন্ডিয়াতেই। আর পোস্টপেইড বলে কিছু থাকবে না, প্রিপেড মিটারেই রূপান্তরিত হবে। আচ্ছা, আপনাকে একটু ইন্টারাপ্ট করি। তো আপনি যেটা বললেন যে এই মিটারটা এখন ম্যান্ডেটারি হয়ে গেছে, তো এর এগেইনস্টে কি আমি কোন রকম, আমি আপনাকে ডকুমেন্টস দিয়ে দিচ্ছি, আপনি সেই ডকুমেন্টসটা আপনাদের যারা দর্শক আছে তাদেরকে দেখিয়ে দেবেন। এবং আমি আরো একটা ডকুমেন্টস দিয়ে দেবো যেটা আমাদের ACRC, যেটা আমাদের রেগুলেটরি কমিশন যে ইয়েটা দিয়েছে, রায়টা দিয়েছেন, আমি সেটাও দেখিয়ে দেবো। সেই ডকুমেন্টসগুলো আমি আপনাকে প্রোভাইড করে দিচ্ছি, আপনি দর্শকদেরকে সেটা দেখিয়ে দেবেন। তো এবার আমার মনে হয় প্রশ্নগুলো আপনি শুরু করুন, সেই প্রশ্নগুলোর একটা একটা করে উত্তর আমি আপনাকে দিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো বন্ধুরা, আমি যে জিনিসটা আজকে ওনার সঙ্গে ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছি সেটা হচ্ছে, দুটো আমি ভিডিও আপলোড করেছিলাম স্মার্ট মিটার রিগার্ডিং।
তো তার এগেনস্টে সাধারণ মানুষের কাছে অনেক প্রশ্ন আমি সম্মুখীন হয়েছি। সাধারণ মানুষ অনেক রকম প্রশ্ন আমাকে করেছিলেন, যেগুলোর উত্তর আমার কাছে পর্যাপ্ত ছিল না, এবং হয়তো আমি সেই অথরাইজ পার্সন না যে সঠিক বেঠিকটা আমি বলতে পারবো। তো আজকে আমি স্যারকে পেয়েছি, যিনি কিনা এটার সম্পর্কে যথেষ্ট ঠিকঠাক মতামত দিতে পারবেন। তো আজকে আমি সেই প্রশ্নগুলো আপনাদের হয়ে ওনাকে করছি। আচ্ছা, ফার্স্ট যে প্রশ্নটা বলছি সেটা হচ্ছে, স্মার্ট মিটার সবসময়তেই সার্ভারের সঙ্গে কানেক্টেড থাকবে, তো এটা কি সঠিক না বেঠিক? হ্যাঁ, সবসময় সার্ভারের সাথে কানেক্টেড থাকে। আমাদের যা তথ্যগুলো আছে, যেমন ধরুন আপনার পার ডে কত কনজাম্পশন হচ্ছে, কত টাকা রিচার্জ করতে হবে, কত টাকা ব্যালেন্স আছে, এইগুলো ওর সমস্ত তথ্যগুলো নিয়ে আমাদের একটা সার্ভারে দিয়ে দেবে। এবং সেটা মানে ওয়েল ইকুইপড আর কি, মানে এখানে এরকম কোনো ভয় নেই যে ওরটা এর ঘাড়ে চেপে যাবে, এসব কোনো রকম মানে কোনো রকম হ্যাক হওয়া বা এইসব কোনো রকম সম্ভাবনা নেই। এটা জাস্ট একটা, যেরকম আমরা মানে অন এয়ার এই ইনফরমেশন গুলো যাবে, আমাদের যে সেন্ট্রাল সার্ভার আছে সেই সেন্ট্রাল সার্ভারে সেগুলো রিসিভ হবে, রিসিভ হয়ে সেগুলো আমরা সেই তথ্যগুলো আমরাও দেখতে পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ কনজিউমারও দেখতে পাবে। দ্বিতীয় কোশ্চেন আমি কিছু মানুষের কাছ থেকে পেয়েছি, যে রিচার্জ কি যেমন ইচ্ছা তেমন করতে পারবো, নাকি রিচার্জের একটা কোনো মিনিমাম ম্যাক্সিমাম এরকম কোনো লিমিট আছে? বলে দিই, প্রথম স্টেজটাকে জানতে হবে। প্রথম হচ্ছে আমি মিটারটাকে ইনস্টল করলাম, স্মার্ট মিটার ইনস্টল হলো। ওই যে বললাম যে আমার 15 তারিখে 14ই মে আমার মিটারটা সেল লাগলো। পোস্টপেডের একটা ফাইনাল রিডিং হলো, পুরোনো মিটারের একটা ফাইনাল রিডিং হলো আগের রিডিং ডেট থেকে 14ই মে পর্যন্ত। আমি যদি ধরে নিই 14ই মিটার ইনস্টল, স্মার্ট মিটার ইনস্টলেশন ডেট, তার একটা রিডিং হবে। সেই রিডিং থেকে যতদিন না আপনার প্রিপেড হবে তার একটা রিডিং হবে। এবার এই যে প্রিপেড হয়ে গেলে আপনার একটা ফাইনাল বিল হবে, ঠিক আছে? এবার যখন ফাইনাল বিল হলো, অর্থাৎ সমস্ত রিডিংটাকে অ্যাকুমুলেট করে, পোস্টপেড থাকাকালীন রিডিং, প্রিপেডের এই প্রিপেড হওয়া পর্যন্ত কনজাম্পশনের রিডিং, টোটালটাকে অ্যাকুমুলেট করে একটা ফাইনাল বিল হলো। সেই ফাইনাল বিলটা আপনার যখন প্রথম কানেকশন নেন একটা সিকিউরিটি দিয়েছিলেন, সেই সিকিউরিটিটাকে আমরা প্রত্যেক বছর কম্পাউন্ড হারে ইন্টারেস্ট দিই। সেই ইন্টারেস্ট হয়ে আপনি বিলেই দেখতে পাবেন সিকিউরিটি কত আছে। সেই ইন্টারেস্টটা যোগ হয়ে ওই দিন পর্যন্ত যা ছিল সেইটা মাইনাস হবে, অর্থাৎ বিলের থেকে মাইনাস হবে, নিয়ে আপনাকে একটা ক্রেডিট ব্যালেন্স দেওয়া হবে। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কিরকম? ধরুন আপনার এই যে কদিনের বিলের ব্যাপার বললাম, পোস্টপেড প্লাস প্রিপেডের যে ফাইনাল বিল, যে বিলটা বললাম, সেই বিলটার কথা অ্যামাউন্ট হলো সে 3000 টাকা, আর আপনার সিকিউরিটিটা সুদে আসলে মিলে দাঁড়িয়েছে 5000 টাকা। তাহলে 3000 টাকা কেটে ওই 2000 টাকা আপনাকে যেদিন প্রিপেড হলো সেদিনকে আপনাকে ওয়ালেট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স হিসেবে আপনাকে দেওয়া হলো। এবার আপনি এই 2000 টাকার থেকে বিদ্যুৎ খরচ করতে থাকুন। ঠিক এই জায়গাতে আমি একটু এন্ট্রি নিলাম, কারণ এই জায়গাটাই একটু কনফিউজিং, এইটাই একটু বুঝতে হবে, যেখানে বেশিরভাগ লোকই কনফিউজ হয়ে গেছিলো, আমিও হয়ে গেছিলাম। তো ব্যাপারটা বুঝে নিই। আপনার আগের যে মিটারটা ছিল সেখানের বিল কিন্তু বকেয়া রয়েছে, কারণ ওখানের সমস্ত বিল দেওয়ার আগেই আপনার কিন্তু স্মার্ট মিটার লেগে গেছে। তো আগের মিটারের যেটা ডিজিটাল মিটার ছিল, সেই মিটারের যে বকেয়া টাকাটা ছিল সেটা, এবং এই যে ডিজিটাল মিটারটা এসেছে সেটা জবের থেকে লেগেছে, তারপর থেকে মান্থ এন্ড অবধি তার যে বিলটা উঠেছে, এই দুটো বিল একসঙ্গে হয়ে আপনার যে সিকিউরিটি মানি আছে তার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে। যদি আপনার যে বিলটা উঠেছে সেই বিলটা যদি আপনার সিকিউরিটি মানির থেকে কম হয়, তাহলে আপনার রেস্ট অফ দ্য মানি যেটা আপনার বাঁচলো সেইটা আপনার একটা ওয়ালেটে চলে গেল, সেখান থেকে আপনি পরবর্তী দিনে বিদ্যুৎ খরচ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাড়িতে কোনো বিল আসবে না, একটা স্টেটমেন্ট আসতে পারে। বিল আসবে যেটা, সেটা বাড়িতেও আসবে না, ফোনে আসবে, একটা স্টেটমেন্ট আসবে। সেখানে আপনি দেখবেন যে আপনার কাছে আরও 600 টাকা আছে বা 6000 টাকা আছে, যা আছে সেটা আছে। আর কিছু ক্ষেত্রে হবে যে আপনার যেটা সিকিউরিটি ডিপোজিট আছে তার থেকে বেশি আপনার এই যে বকেয়া বিলটা ছিল সেটা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার কাছে আসবে যে আপনাকে আরও 2000 টাকা, 5000 টাকা, হোয়াট এভার দ্য মানি, সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এই যে প্রথম বিলটা, এটা একটু কনফিউজিং, কারণ এটা ডিজিটাল মিটার থেকে স্মার্ট মিটারে চেঞ্জ হওয়ার যে ফেজটা, এই সময় মিটারের যে অ্যামাউন্টটা, যেটা আপনার পেয়েবল অ্যামাউন্ট বা যেটা আপনার ওয়ালেটে আসছে অ্যামাউন্টটা, সেইটা এতটাই একটু কনফিউজিং ব্যাপার, যেটা বোঝাটা একটু সাধারণ মানুষের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল। এমন নয় যে একদম বুঝতেই পারবেন না, এরকম নয়, বুঝিয়ে দিলে সবাই বুঝতে পারবে। আমিও চেষ্টা করলাম, স্যারও চেষ্টা করেছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। না হলে আপনারা কমেন্টে কোশ্চেন করবেন বা স্যারের অফিসে চলে যাবেন, সেখান থেকে আপনারা বুঝে আসতে পারবেন। একটা মেসেজ আসবে, ওখানে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনি ক্লিক করলেই দুটো অপশন আসবে।
বাংলায় বললে বাংলায়, ইংলিশে বললে ইংলিশে, বাংলাটাতেও থাকে যাতে সুবিধা হয় সবার। দুটো জায়গা থাকে, একটা হচ্ছে বিলটি দেখুন, আরেকটা হচ্ছে রিচার্জ করুন। তো আপনি বিলটি দেখলেন, আপনি সেখানে টোটাল তথ্য পেয়ে গেলেন যে আপনার কিভাবে কত ইউনিটের বিল হয়েছে, পোস্টপেডের কত ইউনিট, প্রিপেডের কত ইউনিট, তার বিল কি হয়েছে সেটা আপনি দেখলেন। দেখে নিয়ে আপনার সিকিউরিটি কত ছিল সেটা দেখলেন, মাইনাস কত করা হয়েছে, অ্যাডজাস্ট কত করা হয়েছে সেটা দেখলেন। দেখে এবার আপনাকে ওইখানে ওই রিচার্জ করুন অপশনে গেলে সেখানে আপনাকে পজিটিভ বা নেগেটিভ দেখাবে। পজিটিভ কি, যদি ওই বিলটা সিকিউরিটির থেকে কম হয় তাহলে আপনার পজিটিভ ব্যালেন্স থাকলো, আর যদি বেশি হয়, বিলটা যদি সিকিউরিটি থেকে বেশি হয় তাহলে নেগেটিভ ব্যালেন্স থাকলো, তখন আপনাকে রিচার্জ করতে হবে। এইবার ধরুন আপনার ওখানে -700 টাকা, অর্থাৎ -700 টাকা মানে নেগেটিভ ব্যালেন্স আছে, তার মানে আপনাকে রিচার্জ করতে হবে। এবার আপনি ভাবলেন তাহলে 700 টাকা আমার বকে আছে, আগেকার মতো ভাবলেন আমি 700 টাকাই দিয়ে দিলাম, সেটা কিন্তু হবে না। কেন? আপনার 700 টাকা হচ্ছে আগের বকেয়া। আজকে যদি আপনি 700 টাকা দিন তাহলে তো আপনার ব্যালেন্স 0 হয়ে গেল, আগামী দিন চলবে কি করে? কারণ এটা তো প্রিপেড, একদম আপনি আগে টাকা রিচার্জ করছেন, সেটা দিয়ে আপনি চালাচ্ছেন। তাহলে ওই ক্ষেত্রে আপনার তখন একটা মিনিমাম রিচার্জ দেখাবে সে 1000 টাকা। এই 1000 টাকা যখন করলেন তখন আপনার ব্যালেন্স এলো কত? 300 টাকা। 700 টাকা মাইনাস ছিল, 1000 টাকা রিচার্জ করলেন, 1000 - 700, তার মানে আপনার এখন ব্যালেন্স হলো 300 টাকা। এই 300 টাকায় যে কদিন চললো। তো আমি যেটা সাজেস্ট করি, আমিও নিজে যেটা করি, আমার তো একটা আইডিয়া আছে যে গরমকালের বিল আর শীতকালের বিল আমার কিরকম মোটামুটি একটা হয় অ্যাভারেজ। সে আমার 2000 টাকা গরমকালে আমার খরচ হয়, তাহলে আমি কি করবো? আমার 700 টাকা নেগেটিভ ছিল, ওটাকে তো আমায় দিতেই হবে। এই মাসটা আমি আর কোনো রিচার্জ করবো না, তাহলে আমি কি করবো? 2700 টাকা দিয়ে, আমি যেটা এক্সাম্পল দিচ্ছি, এক একজনের এক এক রকম হয়, 2700 টাকা দিয়ে আমি রিচার্জ করলাম। তাহলে আমার এই মাসের শুরুতে আমার হয়ে গেল 2000 টাকা। আমার 2000 টাকাটা সারা মাস চলে যাবে, যেহেতু আমি আগের মাসে দেখেছি। এবার মজাটা হচ্ছে এই যে আপনি প্রথম যে বিলটা হলো তার একটা ফাইনাল বিলের একটা ডেট দেবে, পোস্টপেড প্রিপেড নিয়ে আপনার সিকিউরিটির সাথে অ্যাডজাস্ট করা বা এইসব ব্যাপার আছে। ওই বিলটা আপনাকে একটা অপশন দেবে, অমুক তারিখের মধ্যে পরিশোধ করুন। সেইটা পরিশোধ করলে পারে আপনি 4% রিবেট পাবেন। তাহলে কি হলো, যে বকেয়াটা ছিল আপনি সেটা পেমেন্টও করলেন, উল্টো আপনি 4% রিবেট পেলেন। আগে কিন্তু অনলাইনে আপনি পেমেন্ট করলে 1% রিবেট পেতেন, এবার কিন্তু আপনি 4% রিবেট পেলেন। গেল, প্রতিবার আপনি যখন রিচার্জ করবেন সেই রিচার্জের উপর 3% রিবেট পাবেন। তো এই সমস্ত কিছু দেখলে আমি আপনাকে অঙ্ক কষে দেখিয়ে দিতে পারি, যেটা উঠছে স্মার্ট মিটারে আমার বেশি উঠছে, বেশি নিচ্ছে, বেশি হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি মাসের শেষে প্রতি মাসের মোটামুটি 7, 8, 9, 10 তারিখের মধ্যে একটা স্টেটমেন্ট পাবেন। তাহলে যে কোশ্চেনটা ছিল যে যখন এটা ক্লিয়ার হয়ে যাবে তখন আমার রিচার্জের কি কোনো একটা পার্টিকুলার অ্যামাউন্ট আছে, নাকি মিনিমাম ম্যাক্সিমাম কিছু আছে, নাকি যে যেরকম ইচ্ছা রিচার্জ করতে পারবে? হ্যাঁ, আমি বলি, ওই যে আপনাকে প্রথমে বললাম, ধরুন আপনার 700 টাকা মাইনাস আছে, বকেয়া হয়ে গেছে, তো আপনি তো 700 টাকা করলে আগামী দিনে 0 হয়ে যাবে। তো আপনাকে তখন একটা মিনিমাম অ্যামাউন্ট দেখাবে 1000 টাকা। 1000 টাকাটা আপনাকে করতে হবে ওই অনুযায়ী। আমি একটা উদাহরণ দিলাম। এবার আপনার ইচ্ছা হলো, আচ্ছা আমার কাছে টাকা আছে, আমি একবারে 3 মাসে আমি হয়তো 6000 টাকা বিল দিতাম, আমি দিয়ে দিলাম 6000 টাকা। এবার 3 মাসে 6000, আপনি কোথাও ঘুরতে গেলেন, কনজিউম হলো না, যতদিন ওই 6000 টাকাটা শেষ না হবে আপনার পজিটিভ ব্যালেন্সই থাকবে। আচ্ছা, মানে এটা এই নয় এই মাসের মধ্যে এটা শেষ করতে হবে, এটা ক্যারি ফরওয়ার্ড। মোবাইলে যেমন আপনি রিচার্জ করলেন এই মাসেই এটা শেষ, 28 দিন পরে আবার আপনি রিচার্জ করতে হবে, আমাদের ক্ষেত্রে কিন্তু তা নয়, এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। মানে আপনি এবার আপনার ইচ্ছা মতো, আপনি বারবার রিচার্জের ঝামেলায় যাবো না, আমার মনে থাকলো না, SMS দেখলাম না, এগুলো হতে পারে। কিন্তু আপনাকে কিন্তু যখনই একটা নেগেটিভ ব্যালেন্স আসবে আপনাকে সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াস আপনাকে SMS দিবে পরপর। ইভেন আপনার যদি ধরুন যা ইউজেজ আছে তার থেকে দেখা গেলো অনেক কম ব্যালেন্স আছে, তখন থেকে আপনাকে SMS দেওয়া শুরু করবে। এবার আপনি তখন আপনার ইচ্ছা মতো আপনি রিচার্জ করতে পারবেন, এর কোনো বাইন্ডিংস নেই। কিন্তু ওই যে বললাম 200 টাকা যদি আপনার নেগেটিভ থাকে, হয়তো আপনাকে বলবে 300 টাকা বা 400 টাকা করুন, যাতে 2-3 দিন চলা যায় আর কি, এরকম। এখন একটা মোটামুটি সবাই একটা ডেলি মনিটরিং করছে, তার একটা আইডিয়া আছে আমার মাসে এই আছে, এই একটু লাইট ফ্যান কম জ্বালাবো, বা একটা এনার্জি সংরক্ষণ যেটা কনজারভেশন যেটা, সেটার দিকেও কিন্তু মানুষের একটা, অর্থাৎ সঞ্চয়ই হচ্ছে। কিন্তু মানুষ এটা হওয়ার পরে বিদ্যুতের ব্যাপারে কিন্তু সঞ্চয়ই হচ্ছে। আগে যেটা কখনোই আর কি খেয়াল করতো না, এখন সেদিকেও মানুষ খেয়াল করছে। এখন অনেক মানুষকে দেখছি যে তার পকেটে, গরিব মানুষ, পকেটে 100 টাকা আছে, টুক করে 100 টাকা রিচার্জ করে দিল।
200 টাকা আছে, 200 টাকা রিচার্জ করে দিল, কারণ তার ধরুন পজিটিভ ব্যালেন্স আছে, তার আর কোনো বাধ্যবাধকতা মিনিমাম 100 টাকা রিচার্জ, সে হয়তো 100 টাকা রিচার্জ করে দিল। এই ক্ষেত্রে এই প্রসঙ্গে একটা কোশ্চেন আপনাকে এই মুহূর্তে করি, তাহলে আমি কি এটা ধরতে পারি যে এখন মানুষ মাসে কতবার রিচার্জ করবে তার উপর কোনো লিমিটেশন নেই, মাসে সে 30 দিনে 30 বার চাইলে রিচার্জ করতে পারে? করতে পারে, মানুষের হাতে যদি সময় থাকে 30 দিনে 30 বার রিচার্জ করতে পারে। না, আমি এই কোশ্চেনটা এই কারণে করছি, কিছু মানুষের কোশ্চেন এসেছিল যে গ্রামের দিকে কিছু মানুষ আছে যারা দিন আনে দিন খায়, ওই কারেন্টের জন্য দিনের একটা অংশ রাখবে এবং সেটা দিয়ে রিচার্জ করবে। একটা গরিব মানুষদের যারা বিপিএল বা আওতাভুক্ত আমি দেখেছি, তো ওদের মোটামুটি ওই 300 টাকা মাসে বা 300 350 বড়জোর 500 টাকা মাসে অনেকের হয় আর কি। তো সেই ক্ষেত্রে তাদের ইচ্ছা হলো যে না, আমি আজকে কিছু টাকা বেঁচেছে, আমি গিয়ে আমি 200 টাকা রিচার্জ করে নিলাম, আমি 100 টাকা রিচার্জ করে সেই নিলাম, অপশনটাও সেই অপশনটা কিন্তু তাদের কাছে থাকছে। মানে তার মানে একটা দিন আনা দিন খাওয়া লোক যদি চায় যে আমি প্রত্যেক দিনের রিচার্জ প্রত্যেকদিন করব, সে করতে পারবে, তাই তো? কোনো বাধা নিষেধ নেই বা এক্সট্রা কোনো চার্জেস নেই? না, কোনো চার্জ নেই, কোনো চার্জ, এবং যতবারই রিচার্জ করবে ও কিন্তু 3% রিবেট পাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার একটু অ্যাপের কথায় বলি। আপনিও বললেন এবং আমিও শুনেছি যে একটা অ্যাপের মাধ্যমে আমাদের এই পুরো মিটারটাকে মনিটরিং করা যাচ্ছে, ঠিক আছে, এবং সমস্ত তথ্য সেখান থেকে জানা যাচ্ছে। তো সেই অ্যাপটার কি আপনি নামটা বলতে পারবেন যে কোন অ্যাপটা হচ্ছে? অ্যাপটার নাম হচ্ছে বিদ্যুৎ সহযোগী। আপনি দুই ভাবে দেখতে পারেন বা রিচার্জ করতে, আমি আগে রিচার্জের কথাটা বলি, দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে WBSEDCL পে বিল বলে একটা গুগলে সার্চ করবেন, সেখানে সার্চ করলে আপনার কুইক পে, কুইক রিচার্জ দুটো অপশন আছে। ব্রাউজার ভার্সনে আপনি ওইভাবে কুইক, যাদের স্মার্ট মিটার হয়ে গেছে, প্রিপেড হয়ে গেছে, তারা কুইক রিচার্জে যাবেন, সেখানে আপনার পরপর অপশন চলে আসবে, আপনি পে করতে পারেন যে কোনো ভাবে। আরেকটা অ্যাপ আছে হচ্ছে বিদ্যুৎ সহযোগী, বিদ্যুৎ সহযোগী, ভি দিয়ে শুধু, VIDY, বা প্লে স্টোরে গেলে ওটা পেয়ে যাবেন। সেই বিদ্যুৎ সহযোগী অ্যাপটায় আপনি রিচার্জ করতে পারবেন, আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন, আপনি আপনার ডেলি ইউজেজ দেখতে পাবেন, আপনি মান্থলি উইকলি ইউজেজ দেখতে পাবেন, আপনি লাইভ মিটার রিডিং যেটা আছে আপনার, মানে আপনি এখান থেকে আপনি মুম্বাইতে বসে আছেন, আপনার বারাসাতের বাড়িতে মিটার রিডিং এখন কত আপনি লাইভ দেখতে পারবেন। সবকিছু আমি এই পজিটিভ কথাগুলো বললাম যে এতটাই আপনি মানে টোটাল, মানে লুকোচুরির কোনো ব্যাপার নেই, আপনি টোটালটা দেখতে পাচ্ছেন, এটা পজিটিভটা বললাম। নেগেটিভ কথাটা কি বলছি? নেগেটিভ কথাটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই আসলে নতুন একটা অ্যাপ, তো এই অ্যাপটাতে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কামিং সুন লেখা আছে। এটা নিয়ে আমাদের আইটি সেলের যারা অফিসার আছেন তারা মানে রাত দিন এটা চেষ্টা করছে। কিছু কিছু ক্ষেত্রে এইগুলো এখনো পুরোপুরি আপডেট হয়নি, তো সেইগুলো আপডেট হয়ে যাবে। মানে উইদিন হয়তো আমরা যেটা শুনেছি কয়েকদিনের মধ্যে এটা আপডেট হয়ে যাবে। তখন আপনার কাছে তথ্যটা, মানে বিদ্যুৎ সহযোগী অ্যাপের চাহিদাটা এমন হবে এবং লোকের তখন এতটাই ভালো লাগবে যে তারা ডেইলি ইউজেজ, মান্থলি ইউজেজ, উইকলি ইউজেজ তারা সব দেখতে পাচ্ছে। মানে আগে কি হতো, আপনার মিটারে কি উঠেছে আপনি নিজে জানেন না, ধরুন আপনার মিটারটা ডিফেক্টিভ হয়ে গেছে, আপনি জানেন না, কারণ 3 মাস পর পর রিডিং না হতো। এবার ওই ডিফেক্টিভ অবস্থায় আপনি 2 মাস বাড়ির বাইরেই ছিলেন, আপনার বিলটা কি হতো, গত বছর এই সময়ের অ্যাভারেজ বিল, এই সময়ের কনজাম্পশন বিল, সেই অনুযায়ী আপনাকে একটা অ্যাভারেজ বিল করা হতো। এবার আপনি এসে বললেন স্যার আমি তো 2 মাস ছিলাম না, উইল প্রুভ দ্যাট, আমরা অ্যাকর্ডিং টু অ্যাক্ট আমরা ওটা করছি। এক্ষেত্রে কি হলো, আপনি মিটারটাকে লাগানো আছে, আপনার রিচার্জ করা আছে, আপনি 2 মাস বাড়ির বাইরে ছিলেন, আপনার যেটুকু কনজাম্পশন হবে আপনার সেইটুকুই কাটবে। এবার এখানে একটা প্রশ্ন আছে যে আমি বাড়ির বাইরে ছিলাম, আমি 3 মাসই ছিলাম না, অনেকে এক ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন যে আমি 3000 টাকা রিচার্জ করে চলে গেছি, আমি 3 মাসই ছিলাম না, তাহলে কি আমার টোটাল টাকাটাকে ওই পুরনো ভিত্তিতে কাটবে? আগে যেটা হলো তো না, ডোর লক বিল, বাড়ি নেই, অ্যাভারেজ বিল হতো, গত বছর এই সময়ের একটা হতো, আমার কিছু কিছু টাকা কেন কেটে নিচ্ছে? আনসার ইজ, আপনার একটা ফিক্সড চার্জ আছে, আরেকটা হচ্ছে মিনিমাম চার্জ, আরেকটা হচ্ছে মিটার রেন্ট। এই প্যারামিটারস গুলো আপনার আছে, যেগুলো আপনাকে আগেও দিতে হতো, এখনো দিতে হয়। সেই চার্জটা আপনার প্রতিদিন হিসেবে কাটতে থাকবে। এবার আপনি ভাবছেন আমি তো ছিলাম না, তাহলে কাটলো কে? ওই আমাদের কিন্তু আমি বলে দিই, ট্যারিফের কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি, শুধু চেঞ্জ হয়েছে হচ্ছে আগে কোয়ার্টারলি ছিল, এখন মান্থলি ছিল। ধরুন আগে 102 ইউনিট পর্যন্ত এত ছিল, 5 টাকা 80 পয়সা বা যাই হোক একটা ছিল, এখন সেটা 3 দিয়ে ভাগ করলে 34 ইউনিট পর্যন্ত এত টাকা। আগে যে ফিক্সড চার্জ ছিল, মিনিমাম চার্জ ছিল,
ডোমেস্টিকের ক্ষেত্রে 75 টাকা পার কেভিএ পার মান্থ, এখনো সেটাই আছে যেহেতু এটা মান্থলি বিল। তাহলে এবার আপনার বাড়ি ধরুন 2 কেভিএ লোড আছে, আপনি বাড়িতে থাকেন না, তাহলে আপনাকে মিনিমাম চার্জ আর মিটার রেন্টটা দিতে হবে। তাহলে 2 কেভিএ লোড আছে আপনার, তাহলে আপনার মিনিমাম চার্জ হবে সেই ক্ষেত্রে মাসে 150 টাকা। 150 টাকা। মিটার রেন্ট আছে 10 টাকা, 160 টাকা। 160কে 30 দিয়ে ভাগ করুন, প্রতিদিন ওই 5 টাকা 2 পয়সা বা সামথিং হিসেবে কাটতে থাকবে। আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার আমি নেই বাড়িতে, 5 টাকা করে কাটছে কেন? আচ্ছা, যেটা আগে কি হতো, একবারে বিলের সাথে আপনাকে দেখে দিত, আপনার অসুবিধা নেই। এবার আপনার প্রতিদিন ওইটা কাটছে, আপনার সন্দেহ হতে পারে যে কাটছে কেন। কারণটা হচ্ছে এটা আগেও ছিল, এখনো আছে, চেঞ্জ কিছু হয়নি। আগে প্রতিদিন কাটতো কিন্তু মাসের শেষে দেখতে পেতাম, এখন প্রতিদিন কাটছে না, আগে প্রতিদিন কাটতো না, আগে মাসের শেষে একবার, 3 মাসের শেষে একবারে ওটা ধরে নিয়ে হিসাব করে আপনাকে সিস্টেমে দিয়ে দিত। আর এখন হচ্ছে ওইটাই প্রতিদিন কাটছে, আপনার মনে হচ্ছে যে প্রতিদিন কেন আমি কিছু ব্যবহার করছি না, তাও কেন কাটছে, ঘটনাটাই। ঠিক আছে। আচ্ছা, এই ফিক্সড ডিমান্ড চার্জ যেটা আছে, এইটা সম্পর্কে যদি একটুখানি আলোকপাত করো। দেখুন, এটা ফিক্সড চার্জ যেটা আছে, ফিক্সড ডিমান্ড চার্জ হচ্ছে, এটা আগেও পোস্টপেডেও ছিল, এখনো আছে। এটা একটা নির্দিষ্ট রেট আছে, আপনার যা লোড আছে সেই লোডের উপরে এই ফিক্সড চার্জটা এখন মান্থলি নেওয়া হয়। আগেও কোয়ার্টারলি নেওয়া হতো, এখন মান্থলি নেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন করি, যেটা আমার কিছু দর্শকরা আমাকে করেছিল, যে মিটার যদি খারাপ হয়, ঠিক আছে, সেক্ষেত্রে যখন মিটারটাকে সারানো হবে, এই যে টাইম পিরিয়ডটা 2 দিন লাগলো বা 2 সপ্তাহ লাগলো, হোয়াট এভার দ্য টাইম, এই টাইমটায় বাড়ির ইলেকট্রিসিটির কি হবে? দেখুন, এই সময় এই মিটার খারাপ হলে পারে আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন যদি হয়, সঙ্গে সঙ্গে আমাদের কাছে যখনই আমাদের ইনফরমেশনটা আসবে, আমাদের মেইনটেনেন্স টিম রেডি থাকে, ইনস্ট্যান্টলি ওটা পাল্টে দেবে মিটার খারাপ, এবং তার জন্য কোনো চার্জও দিতে হবে না। আমি এটাই নেক্সট কোশ্চেন করতে চাই, এটা কি চার্জেবল? না, একদমই না, কোনো চার্জ, কোনো ক্ষেত্রে কোনো রকম চার্জ লাগবে না। মিটার ইনস্টলেশনের ক্ষেত্রেও চার্জ লাগবে না, মিটার পাল্টে দেওয়ার ক্ষেত্রেও চার্জ লাগবে না, ঠিক আছে, কোনো ক্ষেত্রেই কোনো লাগবে। তো এবার নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, যে এখন তো আর মিটার রিডিং নিতে কোনো ম্যানুয়ালি কেউ আসবে না, তাই তো? না, তো মিটার রিডিং যে ডেটটা, সেটা কবে হবে? ওই যে বললাম, এখন হচ্ছে মান্থলি রিডিং হচ্ছে। প্রথম হচ্ছে প্রতিদিনই আপনার রিডিং অ্যাকুমুলেট হচ্ছে, প্রতিদিন রাত 12টার পরে আপনি দেখবেন আপনার রিডিংটা চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী আপনার টাকাটা কমছে। আচ্ছা, রিচার্জেবল যেটা ছিল সেটা আস্তে আস্তে টাকাটা কমছে, রেটটা প্রতিদিন কাটছে। এইবার হচ্ছে আপনি যেটা পাবেন, একটা মান্থলি স্টেটমেন্ট পাবেন। অর্থাৎ ধরুন মে মাসের 1 তারিখ রাত 12টার পর থেকে মে মাসের 31 তারিখ রাত 12টা পর্যন্ত, এই একটা স্টেটমেন্ট জেনারেট হবে জুন মাসের 10 তারিখের মধ্যে। আপনি কত টাকা রিচার্জ করেছেন, আপনার কত টাকা কাটলো, আপনার ব্যালেন্স কত থাকলো, বিলের মধ্যে ওই স্টেটমেন্টে পেয়ে যাবে। আচ্ছা, যদি কোনো কারণে মিটার কেটে দেয়া হয়, ঠিক আছে, মানে কানেকশন যদি কেটে দেয়া হয়, তাহলে তারপরে সেই ব্যক্তির কি ফার্দার স্টেপ থাকবে? বলে দিই, রিগার্ডিং ডিসকানেকশন, প্রথম কথা হচ্ছে 300 টাকা পর্যন্ত ক্রেডিট দেওয়া হবে, লাইন কাটা হবে। অর্থাৎ আপনার ব্যালেন্স যদি -300 হয়, লাইন কাটা হবে। দ্বিতীয় কথা হচ্ছে শনি রবি অন্যান্য সরকারি ছুটির দিন আপনার লাইন কাটা হবে না। তৃতীয় কথা হচ্ছে বিকেল 5টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ অফিস না খুলবে ততক্ষণ কোনো লাইন কাটা হবে না। যদি এর মধ্যেও লাইন কাটা হয়ে গিয়ে থাকে, অর্থাৎ এইগুলো বাদ দিয়ে অফিস ডেতেই আপনার লাইনটা কাটা হয়ে গেল, আপনি জাস্ট রিচার্জ করবেন, যেখানেই আছেন, ফোনে বসে, যেখানে বসে, তৎক্ষণাৎ আপনার লাইনটা কোনো ওই যে আগে যেটা হতো লাইন কেটে দিয়ে গেল, তারপর ফোন করে দাদা আমার লাইনটা জুড়ে দিয়ে যান, আমি পেমেন্ট করছি, এখন এইসব ব্যাপার নেই। ও যেই রিচার্জ করবে, ও অটো রিড করে মিটার অটোমেটিক রিকানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, এবং আগে যেটা হতো রিকানেকশন চার্জ রাখতো একটা 50-100 টাকা, এখন আর কিন্তু সেই ব্যাপারটা নেই। আচ্ছা, তার মানে এখন যে ডিসকানেকশনটা, সেটা গিয়ে ওই ম্যানুয়ালি তার কেটে দেওয়া ওই ব্যাপারটা নয়, মানে টোটালটাই ডিজিটালি হয়ে যাবে, টোটালটা ডিজিটালি, আর কানেকশনটা রিকানেকশনও হবে ডিজিটালি। একদম। বাবা বাবা, এটা তো একটা নতুন তথ্য জানলাম। এবং 100 টাকাও লাগছে না, রিকানেকশন চার্জ 100 টাকা, সেটাও আর লাগছে। আচ্ছা, এবার একটা কোশ্চেন করি, যেটা হচ্ছে এই মিটারে তো ভুল হওয়ার চান্স অনেক অংশ কমে গেছে, যেহেতু ম্যানুয়াল কোনো কিছুই নেই, পুরোটাই ডিজিটাল হয়ে গেছে। তো তারপরেও যদি কোনো ক্ষেত্রে কোনো কিছু যদি ভুল হয়, কোনো মানুষ যদি ভাবে যে আমার রিডিংটা ভুল কাটছে, তাহলে সেক্ষেত্রে তার এই ক্লিয়ারিফাইটা করবে কোথার থেকে গিয়ে? একদম সোজা। প্রথম কথা হচ্ছে এটা হওয়ার কথাই নেই, কারণ আগে ব্যাপারটা কি ছিল, আগে টোটালটাই ছিল ম্যানুয়াল। আমি রিডিং দেখতে গিয়ে 5-এর জায়গায় 6 বসিয়ে দিলাম, এক গাদা বিল চলে আসলো, একটা ডিজিট এদিক ওদিক হতেই পারে, ম্যানুয়াল, তারা রিডাররা তো মানুষ, তারা পুট করতো, ভুল হতে পারে। এখানে সেরকম কোনো রকম চান্স নেই। তারপরেও আমরা তারপরেও ধরুন মনে হলো না আমার তো ভাই
এই টাকা উঠতো, এখন তো দেখছি একেবারে দুগুণ হয়ে গেছে, ভয় হতেই পারে। তারা অফিসে এসে আমাদেরকে কমপ্লেন করবে। আমরা যেরকম আগে সিস্টেম ছিল, একটা চ্যালেঞ্জ মিটার বা সিরিজ মিটার একটা বসিয়ে দিতাম, আমরা সেটা কয়েকদিন দেখে নিতাম, দেখে নিয়ে যদি দেখা যায় হ্যাঁ সত্যি তার মিটারটা গন্ডগোল আছে, আমরা যে আগের অপশন যেটা আছে রিজেনারেশন করে দেওয়া, তার জন্য বা মিটারটাকে চেঞ্জ করে দেওয়া, এবং যাতে তার কোনো রকম ওভারবার্ডেন, এই ওভারবার্ডেনের জায়গায় আসতে দেবো না আমরা। এটা আমরা কমিটেড কনজিউমারদের ক্ষেত্রে, ঠিক আছে, ওভারবার্ডেনের জায়গা বা কোনো রকম ভুল এটা আমরা আসতে দেবো না। এখন এই অ্যাপটা আমরা পৃথিবীর যে কোনো জায়গার থেকে বসে আমরা আমার মিটারের সমস্ত ডিটেলস দেখতে পারি এবং চাইলে যে কোনো জায়গার থেকে আমরা রিচার্জ করতে পারি, সেটা আউটসাইড অফ ইন্ডিয়া হতে পারে, আউটসাইড অফ স্টেট হতে পারে, এনিওয়্যার। তো আমি এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে করতে পারি, ঠিক আছে, আউটসাইড অফ ইন্ডিয়া যে কোনো জায়গা। ঠিক আছে, ওকে। তো যাই হোক, একটু ব্রেক নিয়েছিলাম, গলাটা শুকিয়ে গেছিল, জল খেলাম, দাদা একটু জল খেলো। তো তারপরে এবার যে কোশ্চেনটা আসবো সেটা হচ্ছে, বর্তমানে ইউনিটের যে স্ল্যাবগুলো সেগুলো কি কোনো কিছু চেঞ্জ হয়েছে নাকি একই রকম রয়েছে? আগে সেম রয়েছে, একেবারে সেম রয়েছে। যেটা ওই আপনাদের ওই প্রথমেই আমি একবার বলেছিলাম আপনাকে, ধরুন প্রথম ইউনিটটা যে 102 ইউনিট পর্যন্ত এত টাকা রেট যা ছিল, গ্রামের ক্ষেত্রে একরকম, শহরের ক্ষেত্রে ধরা যাক এটা 5 টাকা 80 পয়সা, তো সেটা এখন হবে 34 ইউনিট পর্যন্ত, 102-কে জাস্ট 3 দিয়ে ভাগ করা হয়েছে। যা রেট ছিল, যা স্ল্যাব বেনিফিট ছিল, মানুষ যেগুলো পেত, সেগুলো সব সেম রয়েছে। আচ্ছা, মানে এতে কোনো, এবার একটা ব্যাপার ছিল, আগে কি ছিল, 900 ইউনিটের উপরে উঠলে একটা ইলেকট্রিসিটি ডিউটি চার্জ করা হতো এবং গভর্নমেন্ট সাবসিডিটা সে পেত না। এখন সেটা হচ্ছে 300 ইউনিট মান্থলি ইয়েতে। এবার এতে একটা উপকারটা কি আছে দেখুন, ধরুন মার্চ এপ্রিল মে আমার একটা কনজাম্পশন হচ্ছে আগের ক্ষেত্রে আর কি, তো মার্চ মাসে সেরকম গরম পড়েনি, এপ্রিল মাসে মাঝ থেকে গরম পড়েছে, আমি এপ্রিল মাসে মাঝ থেকে আমি এসি চালালাম, এসি চালিয়ে আমি জুন মাসে ফুল দমে এসি চলেছে, তাহলে মার্চ এপ্রিল মে 3টেকে আমার ক্যালকুলেট করে দেখা গেল 900 ইউনিটের ওপর হয়ে গেছে, আমার কিন্তু ইডি চার্জ হয়ে যেত, আমি সাবসিডিও পেতাম না। এখন কিন্তু আপনি মার্চ মাসে এসি চালালেন না, তার মানে আপনার ওই যে 300 ইউনিটের উপরে উঠলো না, কিন্তু আপনাকে কিন্তু ইডি চার্জ করা হলো না। এটাও কিন্তু একটা, মানে যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, যে ভাববেন না যে আমি এই কোম্পানির আমি একজন আধিকারিক হিসেবে আমি সব এর পজিটিভ বলবো, কিন্তু আপনি নিজে ঠান্ডা মাথায় চিন্তা করুন, আমি তো উদাহরণ দিয়ে বললাম। কাজে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু উল্টো সুবিধাও পাওয়া যাচ্ছে, মানে ব্রেকআপ হয়ে যাওয়াতে সুবিধার দিকেই যাচ্ছে, অ্যাকুমুলেট হলো না ওটা। হ্যাঁ, আপনার 900 ইউনিট হোক আর 1000 ইউনিট হোক, 900 ইউনিটের উপরে হলে আবার 1000 1200 যাই হোক না কেন ইডি দিতে হতো। আর এখন হচ্ছে আপনার কিন্তু প্রতি মাসে, এই মাসে আপনার 300 ইউনিটের কম হলো মানে আপনাকে কিন্তু ইডি দিতে হলো না। আর আগে কি হতো, 3 মাসের একসাথে হতো, ওই বেশি হয়ে গেলে ইডি দিতে হতো। তাছাড়া স্ল্যাব যা ছিল তাই আছে। এটা বলছে যে ইউনিট রেট এইটা নাকি ফ্ল্যাট, তো ইউনিট রেট কি ফ্ল্যাট নাকি ইউনিট রেটটা? আপনাকে এই উত্তরেই দিয়ে দিয়েছি, এটা সম্পূর্ণ ভুল একটা সব ছড়াচ্ছে আর কি মার্কেটে, যে সব ফ্ল্যাট ইউনিট হচ্ছে, 7.5 টাকা থেকে 10 টাকা করে ইউনিট পড়ছে, এগুলো সব ভুল খবর। আপনি ওই জন্য বললাম যে এখন মানে কারেন্ট মান্থে না আপনি বুঝতে পারবেন না, এই হঠাৎ করে আমার এত টাকা কেটে নিল কেন। তো আমি আপনাদেরকে বলছি একটাই কথাই, যে প্রতি মাসের যে স্টেটমেন্ট জেনারেট হবে, আপনাদের অসুবিধা থাকলে সেই স্টেটমেন্টটাকে 1 মাস আপনি চালিয়ে যান, তাহলে বুঝতে পারবেন। ধরুন এপ্রিল মাসটা আপনি পুরো চালিয়ে যান, চালিয়ে যাওয়ার পরে যা হচ্ছে, কাটছে, কি হচ্ছে না হচ্ছে, সেটা আপনি মে মাসের 9-10 তারিখের দিকে আপনি যে স্টেটমেন্টটা পাবেন, তাতে আপনি টোটালটা দেখতে পাবেন যে এখানে আপনার কাছ থেকে কোনো এক্সট্রা পয়সা নেওয়া হয়েছে কিনা। যে কেউ বলছে 7.5 টাকা থেকে 10 টাকা তাদের মিটার প্রতি ইউনিট প্রতি উঠছে, তাহলে মানে এটা একটা তাদের কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তো তারা যদি চায় তাহলে আপনার অফিসে এসে তারা সেই এটাকে শুধরে নিতে পারে। এই প্রসঙ্গে বলি, কিছু তো সংস্থা আছে এসব ভুয়ো তারা ছড়াচ্ছে, কিছু রাজনৈতিক ভাবে, কিছু অভিসন্ধিমূলক ভাবে কিছু এইসব ছড়ানো হচ্ছে রিউমার গুলো। কোনো একটি নামকরা পত্রিকা, তাতেও অনেক রকম মিস ইনফরমেশন দেওয়া হয়েছিল। যে যাই হোক, আমরা কিন্তু আলোচনাটাকে নন পলিটিক্যাল রাখবো। একদম এটাই আমি ওই জন্য বলছি না যে টিওডি মিটার, যে দিনের টিওডি মানে হচ্ছে মানে পিক, নর্মাল আর অফ পিরিয়ডে এক এক রকম রেট হয়, সেটা বাল্ক ইন্ডাস্ট্রি ক্ষেত্রে হয়, 3 ফেজ শ্যালোর ক্ষেত্রে হয়, এটাও নাকি এখানে ইম্পোজ হচ্ছে। এই সমস্ত ভুল কথা, এগুলোর কোনো রকম মান্যতা নেই, ভিত্তি নেই, কোনো রকম ভিত্তি নেই এগুলোর। সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রে যেটা আপনি বলে দিয়েছেন, যে সিকিউরিটি ডিপোজিট ওটা মানুষের আবার রিব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই তো? ওটা পুরোটাই ফেরত দেওয়া হচ্ছে উইথ ইন্টারেস্ট। যা আজকের দিনে আপনার ধরুন যেদিনকে আপনার প্রিপেড কনভার্ট হচ্ছে, যা হচ্ছে আপনার টোটালটাই আপনাকে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। এবারের কোশ্চেনটা সত্যি একটু ইম্পর্টেন্ট। এবার যে যারা নতুন কানেকশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট দিতে হচ্ছে কি না?
দেখুন, এখন আমরা যে পজিশনে আছি এটা আগামী দিনে হয়তো এরকম হতে পারে যে স্মার্ট মিটার দিয়েই নিউ কানেকশন হবে, সেক্ষেত্রে সিকিউরিটির আর গল্প থাকবে না। না। কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই জায়গায় তো যাইনি। আমরা এখন ওই নতুন কানেকশনটা পুরোনো কনভেনশন যে মিটার আছে, Digital meter যেটা ডিজিটাল মিটার যেটা আছে সেই মিটারেই আমরা এখন কানেকশনটা দিচ্ছি, ফলে সিকিউরিটিটা নিচ্ছি। আচ্ছা। আবার যে এটা দেখা গেল আজকে আপনার মিটারটা লাগলো, সিকিউরিটি আর সার্ভিস কানেকশন চার্জ দিয়ে লাগলো, কালকে সেটা আবার স্মার্ট মিটারে চেঞ্জ করে দেওয়া হলো, আবার আপনাকে পরের মাসে সেই সিকিউরিটি ফেরত দেওয়া হবে। আচ্ছা, কিন্তু সিস্টেমটা এখনো সেই এখনো নিউ কানেকশনের ক্ষেত্রে এখন আমরা ওই সার্ভিস কানেকশন চার্জ আর সিকিউরিটি ডিপোজিট যেটা লাগে সেইভাবেই আমরা দিচ্ছি। যাক, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া গেল। আচ্ছা, এরপরের যেটা আছে লোড বাড়ানোর ক্ষেত্রে তাহলে সিকিউরিটি ডিপোজিটের কি রোল আছে? না, লাগছে না। এখন যাদের প্রিপেড কনভার্সন হয়ে গেছে হ্যাঁ। তাদের ক্ষেত্রে কিন্তু আর সিকিউরিটি ডিপোজিট লাগছে না, অনলি সার্ভিস কানেকশন চার্জ যেটা অ্যাপ্লিকেবল সেটুকুই লাগছে। সেটা অ্যাপ্রক্স কত? ধরুন এটা লোডের উপরে, ধরুন 1 কিলোওয়াট হলে 1000 টাকা, 2 কিলোওয়াট হলে 2000 টাকা, এরকম আর কি। আচ্ছা। প্লাস আগেরটা যা দেওয়া আছে সেটা মাইনাস হবে, সার্ভিস কানেকশন চার্জটা মাইনাস হবে। আচ্ছা, ঠিক আছে। এইবারের কোশ্চেনটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কোশ্চেন, যে আমাকে অনেকে বলেছে যে হঠাৎ যদি আমার রিচার্জ শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? সঙ্গে সঙ্গে কি আমার বাড়ির যে আলুর পাখাটা আছে ওটা নিভে যাবে? এই কোশ্চেনের উত্তর আমি আপনাকে হ্যাঁ, দিয়ে already দিয়ে দিয়েছি, দিয়েছেন। অলরেডি দিয়ে দিয়েছি। তাও একবার আপনি- মাইনাস 300 টাকা যদি ব্যালেন্স থাকে, অর্থাৎ 300 টাকা পর্যন্ত আপনাকে ক্রেডিট ব্যালেন্স দেওয়া হবে। শনি, রবি, অন্যান্য সরকারি ছুটির দিন, যেদিন অফিস খোলা নেই সেদিন কোনো রকম ডিসকানেকশন হবে না। আর রাত্রিবেলাতে মানে কোনো প্রশ্নই নেই, রাত বিরেতে এরকম কোনো প্রশ্নই নেই। আর অফিস ডেতে যেদিন আমাদের বৈদ্যুতিক অফিসগুলো খোলা থাকবে 10টা থেকে 5টা, সেইটাই হচ্ছে ডিসকানেকশনের সময়। তাও যদি -300 নিচে নেমে যায় তখন সেই ক্ষেত্রে তাহলে সাধারণ মানুষের এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে মাঝরাত্রিরে যদি আমার রিচার্জ জিরো হয়ে যায় একদম আমি কখনোই অন্ধকারে বা পাখার হাওয়া বন্ধ হয়ে ঘামবো না। না, একদম না, একদম না। দেখুন, আমরা এই সমস্তগুলো করছি, কিন্তু আবারও বলছি আপনাদের, আমাদের যে ইলেকট্রিক মানে রেগুলেটরি কমিশন আছে তার নির্দেশনামা অনুযায়ী করছে, আমরা ইচ্ছা মতো কিছু করতে পারি না। কাজে এই ধরনের কোনো যেগুলো বলছে সব ভিত্তিহীন, এগুলো ওরকম না হুদুম করে কারেন্ট অফ হয়ে গেল এসব হবে না। আবার যদি আপনার ডে টাইমে অর্থাৎ অফিস ডে টাইমে আপনার যদি ডিসকানেকশন হয়েও যায়, আমি বললাম আপনাকে রিচার্জ করার সঙ্গে সঙ্গে ওটা অটোমেটিক্যালি আবার রিকানেক্টেড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইবারের কোশ্চেনটা বহু লোক করছে এবং তারা এটাও কোশ্চেন করছে যে এটা কি সত্যি। তো আমারও কোশ্চেন এটা, এমন শোনা যাচ্ছে যে দিনের বিভিন্ন সময় নাকি ইউনিট চার্জটা, পার ইউনিট চার্জটা নাকি বিভিন্ন রকম থাকবে। আমি আপনাকে একটু আগেই সেটা বলেছি, সেটাকে বলে টিওডি মিটার, অর্থাৎ টাইম অফ ডে মিটার, যেটা হচ্ছে পিক, নর্মাল আর অফ এরকম থাকে। সেটা হচ্ছে বাল্ক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়, 3 ফেজ চালের ক্ষেত্রে হয়। নর্মাল ডোমেস্টিক কমার্শিয়ালের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। যেরকম স্ল্যাবে আপনার পড়বে, সেই স্ল্যাব পেরিয়ে গেলে যা স্ল্যাবে আসবেন, ধরুন আপনার 34 ইউনিট পেরিয়ে গেল, 6 তারিখে আপনার 34 ইউনিট পেরিয়ে গেল, তাহলে ওই 6 তারিখেই 34 ইউনিটের পরে যে স্ল্যাবে পড়লেন আপনি সেই স্ল্যাবটা হবে। এই ক্ষেত্রে ওইরকম কোনো ব্যাপার নেই যে দিনের এক একবার এক এক রকম, এসব কোনো ব্যাপার নেই। তাহলে এটা পুরো ভিত্তিহীন বলতে পারেন। কিছু মানুষের কমপ্লেন আছে যে তারা নাকি আগের দিনকে 500 টাকা ভরিয়েছে, পরের দিনকে সকালবেলা উঠে দেখলো যে হঠাৎ নাকি ওটা 200 টাকা হয়ে গেছে। তো এই যে ব্যাপারটা হচ্ছে, যারা বলছে তাদের নিশ্চয়ই হয়েছে, তবেই তারা বলছে। তো এই ব্যাপারটার কি এক্সপ্লেনেশন আছে, মানে এটা কেন হচ্ছে? দেখুন, এখানে কি হয়েছে, এই টোটাল জিনিসটা দেখতে পাবেন আপনি। এখন আমাদের কিছু কিছু সিস্টেমে গ্লিচ হয়ে আছে। আচ্ছা, তার মানে এই নয় যে আপনার টাকাটাকে নিয়ে নেওয়া হলো আর ফেরত দেওয়া হবে না, এরকম নয়। আবার এমনও হয়েছে যে আমার 200 টাকা ছিল, হঠাৎ 350 টাকা চলে এলো কেন? ঘটনাটা হচ্ছে ওই যে আপনাকে বললাম না, ইলেকট্রিসিটি ডিউটি 300 ইউনিটের উপরে উঠে গেলে ইলেকট্রিসিটি ডিউটি হয়। তো সেই ওর যদি দেখা যায় যে আপনার ট্রেন্ডিংটা 300 ইউনিটের উপরে, তখন হয়তো ওই টাকাটাকে কেটে নেওয়া হলো। কিন্তু যখন দেখা গেলো 300 ইউনিটের উপরে হলো না, ইডিআর দেবে না, তখন আপনাকে ফেরত পাওয়া হবে। এবার দেখা গেলো আবার এমনও হয়েছে যে আপনার 3-4 দিন ধরে কাটছে না টাকা, আমরা তখন কিন্তু কিছু বলছি না, এরকম হয়েছে। যে আপনি ধরুন আজকে 500 টাকা রিচার্জ করলেন, সে 500 টাকা থেকেই গেছে, বা 2-1 টাকা করে কাটছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু টেকনিক্যাল গ্লিচ রয়েছে, কিন্তু সেটা মানে রিকভারেবল, এমন নয় যে টাকা চলে গেল, এটা নয়। আপনি যা কিছু কমপ্লেন, ধরুন এপ্রিল মাসে আপনার একটা কমপ্লেন রইলো, আমার এত টাকা, আপনার লাইন যদি দেখা যায় যে আপনার দুম করে 300 টাকা, আপনার লাইন হয়ে ডিসকানেক্ট হবে না। আপনার এপ্রিল মাসের শেষে আপনার ওইটা দেখা হবে যে আপনার অ্যাকচুয়ালি আউটস্ট্যান্ডিং কত আছে, ঠিক আছে? তো তখন আপনি কিন্তু আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। তো এখানে ওরকম কিছু ব্যাপার নেই যে গ্রাহকদের গলায় একদম গামছা বেঁধে পয়সা নেওয়া, আমার অথরিটিও বলেনি যে এইভাবে তুমি পয়সা আদায় করো। নো, আমরা 1 পয়সা এদিক ওদিক করতে পারবো না, একটা পয়সা, টাকা তো দূরের কথা, এদিক ওদিক করতে পারবো না।
এবং আমি আপনাকে প্রায় চ্যালেঞ্জের সুরেই বলছি যে আপনার যদি এরকম কোনো সন্দেহ হয়, লেট মি ফিনিশ দ্য মান্থ ফার্স্ট, অর্থাৎ যে কোনো একটা মাস যাক, তার পরের মাসে 7-8 তারিখের বা 10 তারিখের দিকে আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে স্টেটমেন্ট দেখিয়ে, আপনি নিজেও পাবেন স্টেটমেন্ট, আমি আপনাকে স্টেটমেন্ট দেখিয়ে দেবো যে এরকম কোনো ডিসক্রিপ্যান্সিস আছে কিনা। যদি সেটা হয়ে থাকে তার রেসপন্সিবিলিটি আমাদের, আমরা সেটাকে ঠিক করে দেবো। তাহলে বন্ধুরা একটা কথা বলি, যদি আপনার মনে কোনো রকম সন্দেহ থাকে, হতেই পারে কোনো রকম প্রশ্ন আপনাদের মনে উঠে আসছে, কোথাও আপনাদের সন্দেহ হচ্ছে যে এটা ভুল, এটা ঠিক হচ্ছে না, তো সেটার জন্য দাদার অফিসের দরজা কিন্তু সবসময় খোলা, আপনারা কিন্তু আসতে পারেন, দাদা আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে কোঅপারেট করবে। তো এতটুকু কোঅপারেশন আপনাদের থেকেও চেয়ে নিচ্ছে। আমি অ্যাসিওর করছি এটা আমি আমার গঙ্গানগর সাপ্লাই, এবং আমি কেন, যারাই অধিকারকরা রয়েছে প্রত্যেকে, আমাদের ডিভিশন ম্যানেজারও উনিও খুব এইগুলো ব্যাপার নিয়েও খুব ওয়াকিবহাল, ওনার কাছেও কনজিউমাররা আছে। আপনারা আমাদের অফিসেও আসুন, আমার কাছে আসুন, যদি আপনারা স্যাটিসফাইড না হন, আমাদের ডিভিশনাল ম্যানেজার আছে, আরো হায়ার অথরিটি আছে, তাদের কাছে যাবেন এবং কোথাও না কোথাও আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন যে কারো কাছ থেকে একটি পয়সা এক্সট্রা বা বিনা কারণে নেওয়া হবে, এটা হবে না। সাময়িক কিছু ক্ষেত্রে, এবং সেটা পার্সেন্টেজ খুব কম, খুবই কম, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকদিন ধরে কাটা হলো না, হঠাৎ করে তার সে বলছে 500 টাকা, যখন রয়ে গেছে কিছু বলছে না, দেখা গেল 3-4 দিন তার কাটা হয়নি আমাদের সিস্টেমের ফল্টের জন্য, যে যাই হোক না কেন হঠাৎ করে তার 200 টাকা, এই প্রশ্নটা কিছু মানুষের আসছে, কিন্তু সেটা রিকভারেবল। ঠিক আছে। কিছু মানুষের কোশ্চেন ছিল এটা যে তাদের 70 ইউনিট করে ফ্রি ছিল, ঠিক আছে, কোনো একটা স্কিম ছিল তাদের 70 ইউনিট করে ফ্রি চলতো, তো সেইটা কি স্মার্ট মিটার লাগার পরেও কি সেই স্কিমগুলো থাকবে নাকি সেগুলো থাকবে না? একদম, আমি বলে দিই, এই স্কিমটার নাম হচ্ছে হাসির আলো। এটা আমাদের মাননীয় সরকার এটা তৈরি করেছেন, এই স্কিমটা গরিব মানুষদের জন্য। হাসির আলো স্কিমটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে 300 ওয়াট শুধুমাত্র ডোমেস্টিকের ক্ষেত্রে। 300 ওয়াট যদি কারো অ্যাপ্লাইড লোড বা কানেক্টেড লোড হয়, এবং তার আগে ছিল ত্রৈমাসিক 75 ইউনিট, এখন মাসিক হচ্ছে 25 ইউনিট। 25 ইউনিটের মধ্যে যদি তার এনার্জি কনজাম্পশন সীমাবদ্ধ থাকে, তাহলে আগেও ছিল পুরোটাই ফ্রি, এখানেও কিন্তু জিরো বিল হবে তার মানে আপনি বলতে চাইছেন যে জিরো বিল পসিবল স্মার্ট মিটারের ক্ষেত্রে। আচ্ছা, কিন্তু যাদের পোস্টপেড আছে তাদেরও জিরো বিল হবে, প্রিপেডও স্মার্ট মিটার বসলো ওই একই হবে। আচ্ছা, তার মানে এই স্কিমের কোনো চেঞ্জ নেই, কোনো রকম স্কিম, কোনো রকম ফ্যাসিলিটি, কোনো রকম রিবেট, কোনো রকম রেট, কোনো কিছু কোনোভাবে চেঞ্জ হবে না। উল্টো প্রতিবার রিচার্জে 3% এক্সট্রা রিবেট পাওয়া যাচ্ছে। ধরুন আমি যদি বছরে 10,000 টাকা, বছরের কথা বলছি, 10,000 টাকা আমি রিচার্জ করি, আমি বছরের কথাই বললাম, তাহলে কিন্তু আমি দেখা যাবে মানে বছরে 10,000, মাসে 1,000 টাকারও কম। এখন তো সবারই বাড়িতে যারা আছে এসি অনেকেরই আছে, তো দেখুন 10,000 টাকার রিচার্জ সারা বছরে 300 টাকা কিন্তু আপনার উল্টো লাভ আর কি আগের সিস্টেমের থেকে। আচ্ছা, এবারের যে কোশ্চেনটা সেটা হচ্ছে একটু যারা এজেড মানুষ আছেন, যারা কিপ্যাড ফোন ব্যবহার করেন তাদের ওপর প্রযোজ্য। মানে বিল তো এখন আসছে একটা লিঙ্ক, ঠিক আছে, তো যারা কিপ্যাড ফোন ইউজ করে তাদের ফোনে তো লিঙ্ক খুলবে না, তো সেক্ষেত্রে তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? মানে তারা কিভাবে দেখবে, কিভাবে বিল দেবে? আমার পাশের বাড়িতেও একজন ভদ্রমহিলা আছেন যিনি কিনা কিপ্যাড ফোন ইউজ করেন এবং আমার বাড়িতে এসে ইলেকট্রিক বিলটা দেয়, তো এখন সে কি করবে? খুব ভালো প্রশ্ন, কারণ এখনো সবার কাছে তো স্মার্ট, বিশেষ করে গ্রামে বা যারা এজেড আছে অনেকেই আছে এটা করতে পারে না, তাদের কিন্তু মেসেজটা আসবে, যে লিঙ্ক হয়তো খুলতে পারলো না, কিন্তু তাদের কাছে মেসেজটা আসছে যে আপনার এত টাকা কমে গেছে, এত টাকা আপনার আউটস্ট্যান্ডিং আছে বা নেগেটিভ ব্যালেন্স হয়ে আছে, এটা মেসেজটা আসবে। সেই কিন্তু মেসেজটা তারা দেখতে পাবে। সেটাও ধরে নিলাম তারা পড়াশোনা জানে না, তারা করতে পারছে না, সেক্ষেত্রে তারা কি করবে? বিভিন্ন যে তথ্যমিত্র কেন্দ্রগুলো আছে এখন যেমন করে আর কি, সেখানে গিয়ে তারা রিচার্জ করতে পারে, তার পাশের বাড়ির কাউকে দেখিয়ে অনলাইনে রিচার্জ করে, যে কোনো ফোন থেকে রিচার্জ করে দিতে পারে। লাস্ট উপায় হচ্ছে ইলেকট্রিক অফিসে আসা, ক্যাশ কাউন্টারে যাওয়া। তার একটা আইডিয়া আছে যে আমার মাসে 500 টাকা করে বিদ্যুৎ খরচ হয়, সে আমার ক্যাশ কাউন্টারে আসবে যে আমাকে 500 টাকা রিচার্জ করে দাও, তো ওইখানে 500 টাকা দিল, সে তো জানে আমার 1 মাস চলে যাবে, 1 মাস চলে যাবে, কারণ 300 টাকা যার 500 টাকা হয় তাকে 300 টাকা পর্যন্ত তো আমরা নেগেটিভ ব্যালেন্সে কোনো ডিসকানেকশন হচ্ছে না, সে আবার তার পরের মাসে গেল, যদি 100 টাকাও নেগেটিভ হয়ে থাকে সে আবার 500 টাকা রিচার্জ করলো, 400 টাকা হলো। এখানে অনেক জায়গা আছে। ইলেকট্রিক সাপ্লাই তো খোলা, আর দুদিন আমাদের কিয়স্কটা, একটু গঙ্গানগরের কথা বলছি, বন্ধ ছিল, কিয়স্কটাও খুলে যাবে, কিয়স্কে গিয়েও করতে পারে। তথ্যমিত্র কেন্দ্র তো রয়েছে, পাশের বাড়ি বা কোনো পরিচিত তাদের মোবাইলের মাধ্যমেও তারা রিচার্জ করতে পারে। আচ্ছা,
আরেকটা যেটা প্রশ্ন মানুষ বলছে যে আগে তার যা বিল আসতো তার থেকে এখন নাকি 30-50% বেশি বিল আসছে। তো এই কথাটা মানে কিসের ভিত্তিতে তারা বলছে, মানে তারা কি কোথাও মিসগাইড হয়েছে নাকি এটা সত্যি হচ্ছে, মানে কি হচ্ছে এটা? আমি ভিডিওর নিচে এই সমস্ত কমেন্টগুলো পেয়েছি, যেখান থেকে আমি এই কোশ্চেনটা আপনাকে করছি। তো একটা গল্প বলি। আমি আমি কি হয়, ওই ক্যাশ কাউন্টারে মাঝে মধ্যে চলে যাই অফিস চেয়ার থেকে ছেড়ে। তো সেখানে তার সবার বক্তব্যগুলো আমি শুনলাম না, আমারও তো প্রশ্নগুলো, আপনি যেমন প্রশ্নগুলো অ্যাকুমুলেট করে এনেছেন, আর আমার কাছে বিক্ষিপ্ত ভাবে প্রশ্নগুলো আছে। তো একজন ভদ্রলোক খুব চিল্লামিল্লি করছে যে আমি গতকাল আমার ব্যালেন্স ছিল 70 টাকা, আজকে আমার হঠাৎ করে গত পরশু 70 টাকা ছিল, কালকে সেটা 15 টাকা কেটে নিয়েছে, আজকে সেটা 20 টাকা কেটে নিয়েছে, তাহলে আমার দুদিনে 35 টাকা কাটলো। তাই 15 টাকা 20 টাকা পার ডে বিল দেওয়া আমার পক্ষে সম্ভব? আপনারা বেশি বিল নিচ্ছেন, যেটা আপনি বললেন, আগের থেকে আপনারা অনেক 30%, 40%, 50% বেশি নিচ্ছেন। আসলে সুযোগটা হয়ে গেছে, এখন আপনি প্রতিদিন দেখছেন তো। আর যেহেতু এরকম একটা অ্যাপ করে দিয়েছে, তাই দেখি কি হলো। আগে তো দেখতাম না, একবারে 3 মাসের বিল নিত, এই নাও আপনার টাকা, কেউ মাথা চাপড়াতো, বাবা এত টাকা বিল এসছে। তো ওই ভদ্রলোককে আমি বললাম তাহলে আপনার পার ডে হচ্ছে কোনোদিন 15 টাকা, কোনোদিন 20 টাকা, অর্থাৎ 17 টাকা করে হয়। এবার গত বছর আপনার কি ছিল? তো উনি গত বছরের মার্চ মাসের বিলটা দেখাচ্ছেন। গত বছরে মার্চ মাসে আমি 400 টাকা দিয়েছিলাম, তাহলে আমার যদি 20 টাকা করে হয়, এবার তো 600 টাকা হয়ে যাচ্ছে। ঠিক, আসলে গত বছর যে মার্চ মাসের বিলটা দিয়েছিলেন সেটা শীতকালীন বিল। কেন? ওই যে বললাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আগে আমরা কনজামশন করতাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা পে করতাম। তো নভেম্বর, ডিসেম্বর শীতকালীন বিল, শীতের সময় কনজামশন অনেক কম হয়, সেইটাকে অ্যাকুমুলেট করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ উনি দেখাচ্ছেন। মার্চেরটা আমি 500 টাকা দিয়েছিলাম। ওনাকে হিসেব করতে হবে জুন মাসেরটা, তো মার্চ মাসেরটা গত বছরের সাথে কম্পেয়ার করলে জুন মাসেরটা। কেন? উনি গত বছর মার্চ, এপ্রিল, মে যেটা কনজামশন করেছিলেন সেটা পে করেছিলেন জুন, জুলাই, আগস্ট। তাহলে তার মানে মার্চের কনজামশনের রিফ্লেকশন আসছে হচ্ছে কিন্তু জুন মাসের বিলে। ঠিক বলছি তো? অযৌক্তিক হলেও আমাকে বাধা দেবেন। তাহলে জুন মাসে ওনার কত বিল আমাকে সেটা দেখতে হবে, কম্পেয়ারটা তার সাথে করতে হবে। মার্চের সাথে এইবারে মার্চের কম্পেয়ার করলে চলবে না, এটা প্রিপেড। মার্চে আপনি যা জ্বালাচ্ছেন আপনাকে সেইটা দিতে হচ্ছে। তো তখন দেখা গেল যে ওনার জুন মাসে 850 টাকা করে পেয়েছিল। তো আমি বললাম যে তাহলে আপনি এই যে 20 টাকা করে পার ডে আপনি অ্যাভারেজ ধরলেন, তাহলে 30 দিনে বা 31 দিনে 620 টাকা হয়, আর আপনি পেমেন্ট করেছিলেন 850 টাকা। কোনটা বেশি, আগেরটা না পরেরটা? উনি বললেন আমার রিচার্জ করে দিন, আমি বুঝে গেছি। তো এগুলো হয়। এবার আপনি বলবেন তাহলে কি আগে 850 ছিল এখন একেবারে 650 হয়ে গেল? না, তা নয়। কারণ ওই যে বললাম আপনাকে, মার্চ, এপ্রিল, মেটা জুন, জুলাই, আগস্টে হতো। এবার মেতে তো ভরা গরম, এপ্রিলেও বেশ গরম, মার্চে নয় শীত ছিল। টোটালটা তো অ্যাকুমুলেট করে ওনাকে দিয়েছিল। টোটালটা তো অ্যাকুমুলেট করে ওনাকে ভাগ করে দিয়েছিল 3 মাসে। যার জন্য ওইভাবে কমছে না যে ও আগের থেকে তাহলে 200 টাকা কমে গেছে, তা কিন্তু নয়। অ্যাকুমুলেট করে দিয়েছিল বলে ওই জায়গাটা এসছে। এই তথ্যটা পুরো ভুল। কারো যদি এরকম কনফিউশন আছে, তার মাসের শেষে স্টেটমেন্ট নিয়ে আমার কাছে চলে আসতে বলবেন। আমি যদি তাকে স্যাটিসফাই না করতে পারি, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ঠিক আছে, উনি বলে দিলেন, এর থেকে বড় আর কোনো কথা হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি এক্ষুনি একটা কথা বললেন যে আমি যদি ভুল হই আমাকে আটকাবেন। আমি আটকাবো না, আপনার যেটা বলার আছে বলুন। আমার দর্শক বন্ধুরা রয়েছে, তারা বিচার করবে যে কতটা আপনি যুক্তিযুক্ত কথা বলছেন আর কতটা অযৌক্তিক। কারণ কেউ তো বোকা নয়, আজকের দিনে সবার কাছে যথেষ্ট নলেজ রয়েছে, সবাই শিক্ষিত সমাজ। তো আমি সম্পূর্ণ দায়ভারটা তাদের উপর দিয়ে দিলাম, তারাই বিচার করুক ঠিক যে কে দালালি করছে, কে দালালি করছে না, কে সঠিক বলছে, কে বেঠিক বলছে। আপনারা বিচার করুন দাদা, আমরা কেউ না। আমি জাস্ট এসছি ওনার থেকে আপনাদেরই কোশ্চেনগুলো ওনার থেকে জানার জন্য, উনি এসছেন আমার কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। বাকি সমস্তটাই আপনাদের হাতে, ঠিক আছে? আর বাকি আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে, স্যারের দরজা অলওয়েজ খোলা আপনাদের জন্য। আপনারা যখন ইচ্ছা আসবেন আপনার কোশ্চেনটা নিয়ে, স্যার আপনাদেরকে যতটা পারবে সাহায্য করে দেবে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি তাহলে। আচ্ছা হ্যাঁ, এটা একটু মানে কি বলবো, একটু ফানি কোশ্চেন। তো হোয়াট এভার, কোশ্চেনটা যখন এসছে আমি তখন করি আপনাদেরকে। কিছু দর্শক আমাকে জিজ্ঞেস করেছে যে এই যে এলাকাতে যে পুজো হয়, যে টোটো হুক করে চালায়, মানে টোটো হুক করে যে রিচার্জ করে, এগুলোর বিল এলাকাবাসীদের দিতে হয়।
তো যাই হোক, কোশ্চেনটা বলতে বলতে আমার হাসি পাচ্ছে। তো যাই হোক, সরি ফর দ্যাট। আপনি বলুন এটার কি যৌক্তিকতা আছে? এটা তো কোনো ভিত্তি নেই। আপনার বাড়িতে আপনার মিটারটা আছে, মিটারের আউটপুট থেকে মেইন সুইচ হয়ে আপনার যা কনজাম্পশন গুলো হচ্ছে সেটাই উঠছে। যে হুক করছে সে বাইরের স্ট্রিট লাইট থেকে বা এমনি যে আমাদের যে ওভারহেড লাইন আছে সেখান থেকে নিয়ে তারা হুক করছে। সেটা তো আপনার মিটারের পরবর্তী যে মেন সুইচ আছে তার থেকে তো ট্যাপ করে করছে না, যে এর সাথে ওটার কোনো সম্পর্কই নেই। একটা কি জানেন তো, এই হুক যে জিনিসটা, আমি এখানে একটু অন্য প্রসঙ্গ যখন এইভাবে বললেন, পরোক্ষভাবে এটা খানিকটা এরকম দায় চলে আসে আমাদের উপরে। আজকে এই যত হুক হবে সেটা তো আমাদের লস বাড়ছে। তো একটা সময় কি হয়, এই লসের জন্য আমাদের যে বিদ্যুতের বিলের যে ট্যারিফটা ঠিক হয়, তো সেখানে তো খানিকটা প্রভাব ফেলে। তো আপনারাও যারা সচেতন নাগরিক আছেন, আমরা চাইবো তারা কোথাও এরকম হুক হলে পারে, যদি অনৈতিকভাবে এরকম টোটো চার্জ বা হুক করলেন যেটা বলছেন, পুজোর সময় এটা হয় না, পুজোর সময় সবাই পারমিশন নেয় এখন, টোটো চালাচ্ছে হুক করে, বা কেন এমনিও বাড়িতে হুক করে চালাচ্ছে, সেটা আমাদের একটা নির্দিষ্ট হেল্পলাইন আছে দেখবেন, বা আমাদের কাছে এসে সরাসরি খবর দিতে পারেন। আমরা আইনত ব্যবস্থা নেব ঠিকই, কিন্তু ওর সাথে অর্থাৎ হুকের সাথে আপনার বাড়ির মিটারের কোনো রকম লেনদেন নেই। এটা আপনি খোলা চোখে বুঝতেই পারছেন। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেনের উত্তর আপনি অলরেডি দিয়ে দিয়েছেন যে হাসির আলো প্রকল্পটা কি স্মার্ট মিটারের ক্ষেত্রেও থাকবে, এটা আপনি বলেছেন যে হ্যাঁ আছে। ঠিক আছে, আচ্ছা, যদি সার্ভার ডাউন হয় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে মিটার কিভাবে রিয়াক্ট করবে? না, মিটার ওই ক্ষেত্রে মিটারের যে রিডিংটা সেটা উঠতে থাকবে। আপনার মিটারে তো একটা রিডিং উঠছে, ওটা আপনি ম্যানুয়ালিও দেখতে পাবেন, পুশ করে করেও দেখতে পাবেন। সার্ভার যদি কোনো সময় ডাউন হয়, আমরা ডেটাটা হয়তো ওই সময় রিডিংটাকে হয়তো ফেচ করতে পারবো, এটা হওয়ার কথা না। সার্ভারটাকে যথেষ্ট স্ট্রং করা হচ্ছে, ওই যে বললাম কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। এটা পরবর্তীকালে ঠিক মাসের শেষে এসে ও আবার ওটাকে কোনো না কোনো সময় তো ওটা নিতে পারবে, তখন নিয়ে আবার ওটাকে ঠিক করে দেবে, আবার রিঅ্যাডজাস্ট করবে, কোনো অসুবিধা। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, যদি আমি মিটারের লোড বাড়াই তাহলে সেক্ষেত্রে কি আমার স্ল্যাব চেঞ্জ হয়ে যাবে? দেখুন, লোডের সাথে স্ল্যাবের কোনো সম্পর্ক নেই। স্ল্যাব হচ্ছে কনজাম্পশনের উপরে, আর লোড হচ্ছে আরেকটা জিনিস, যে আপনি একটা পারমিশন নিয়ে রাখলেন আপনার কানেক্টেড লোড এই হতো। আপনার তো আমাদের সাথে আপনাদের তো কনজিউমারদের তো একটা এগ্রিমেন্ট হয়, তার একটা কন্ট্রাকচুয়াল লোড থাকে। সে তার 2 কিলোওয়াট ছিল, একটা এসি বাড়াবে, সে 4 কিলোওয়াট করে নিল, কথার কথা বলছি, সেটা তার লোড, ওটা কন্ট্রাকচুয়াল লোড হয়ে থাকলো। তার সাথে এবার আপনি 25 ইউনিট জ্বালালে পরে আপনার যদি 300.5 কিলোওয়াট লোড থাকে, তাতেও যা পয়সা উঠবে এটাও উঠবে, তো ফিক্সড চার্জটা একটু হেরফের হবে। আচ্ছা, এইবারে আমি যে কোশ্চেনটা করব, এটা হচ্ছে আমি নিজে ভুক্তভোগী সেই কোশ্চেন। এটা টোল ফ্রি নাম্বার বিলের উপরে দেওয়া রয়েছে 19121, যেখানে ইনফরমেশন তারা তো কিছু দিতে পারছে না, উল্টে মিসগাইড করে দিচ্ছে, যার ফলে আমার এর আগের ভিডিওটা তৈরি করা হয়েছে, যেটা টোটালি মিস ইনফরমেশনে ভর্তি। কারণ এটা আমি ম্যানিপুলেট হয়েছি টোল ফ্রি নাম্বার থেকে, এবং সেই অনুযায়ী আমি ভিডিওটাকে সার্ভ করতে বাধ্য হয়েছি। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন, এই টোল ফ্রি নাম্বারটা এরকম কেন? টোল ফ্রি নাম্বারটা না মূলত হচ্ছে ফিউজ কল অ্যাটেন্ড করা, এবং অন্যান্য যদি কোনো মানে কমপ্লেইন থাকে যে তার বাড়িতে লাইন নেই, বা তার ছিঁড়ে পড়েছে কোথাও, বা দুর্ঘটনা ঘটছে, তার এক্সেসিভ বিল আসছে, এইসব নিয়ে একটা দুরকম হয়, একটা টেকনিক্যাল, একটা নন টেকনিক্যাল ডকেট করতে পারে। এই স্মার্ট মিটার ওরিয়েন্টেড যে ব্যাপারটা, এটা কিন্তু টোল ফ্রি নাম্বারে ফোন করে কিন্তু সুরাহা পাবেন না। তার কারণ হচ্ছে, এইটা হচ্ছে একমাত্র, ধরুন এক একটা এরিয়া, যে এরিয়াতে স্মার্ট মিটার গুলো বসছে, তো সেই এরিয়াতে তো একটা অফিস আছে, তার একজন স্টেশন ম্যানেজার আছে, সেই স্টেশন ম্যানেজারের ওয়েবসাইটে তার নাম্বার আছে, বা অফিসে ডাইরেক্ট সে যেতে পারলো। স্টেশন ম্যানেজার না থাকলে তার যে অন্যান্য যারা অথরাইজ যে এমপ্লয়ি যারা রয়েছে, তাদের কাছে এসে সরাসরি কি আপনারা জিজ্ঞেস করতে পারেন। টোল ফ্রি নাম্বার করে কিন্তু এরকম সুরাহা হবে না, মানে ওটা শুধুমাত্র হচ্ছে কল ডকেটের জন্য আর কি, টেকনিক্যাল নন টেকনিক্যাল কল ডকেটের জন্য। এবার আমি এখানে বলি, আমি কেন মিসগাইড হয়েছি। আমার যখন বিলটা এসছে, বিলের ওপরে ডান দিকে মাথায় আমি দেখলাম যে ফর হেডলাইন 24/7, ওখানে ওই নাম্বারটা দেওয়া আছে। সো আমার মতো আদার্স লোকেরাও তাই করছে, ঠিক আছে। তো আমার মনে হয় যে বিলের মাথার থেকে ওইটা সরিয়ে দিয়ে ওখানে ডাইরেক্ট এটা তাদেরকে সাজেস্ট করা, ওটাকে রাখাটাও হচ্ছে আমাদের আবার ম্যান্ডেটরি। আচ্ছা, ওটাকে রাখা ম্যান্ডেটরি কেন হচ্ছে, এটা কোনো মানে এটা কি হচ্ছে, দেখুন ইলেকট্রিসিটির তো আমাদের দুর্ঘটনা তো আকছার ঘটে থাকে না, আমরাও খুব মানে এটা নিয়ে সজাগ দৃষ্টিতে থাকি আর কি, যে কোনো রকম দুর্ঘটনা ঘটে, ধরুন আপনার বাড়ির সামনে একটা তার ছিঁড়ে পড়েছে, তো আপনি মানে ইনস্ট্যান্টলি কাকে করবেন? রাত্রিবেলায় আমাকে পেলেন না, বা কোনো আপনি কাউকে পেলেন না,
টোল আপনি কাকে করবেন ইনস্ট্যান্টলি, তখন তো আপনি ওই টোল ফ্রিতেই করবেন, কাজে ওইটা আমাদের রাখতেই হবে। আর দুর্ব্যবহার যেটা বললেন, আমি সরি, কেন করলো, এটা করা উচিত নয়। না, দুর্ব্যবহারটা আমার ক্ষেত্রে হয়নি। আমার ক্ষেত্রে তারা যথেষ্ট মানে কোঅপারেট করেছে, আমাকে ঠিকভাবে কথা বলেছে এবং আমাকে বলেছে যে আপনি স্টেশন ম্যানেজারকে গিয়ে রিকোয়েস্ট করুন যে আমাদেরকে ইনফরমেশন দিতে। ঠিক আছে, এটা আমার আগের ভিডিওতে রয়েছে, আমার দর্শকরাও দেখেছে, আপনিও চাইলে দেখতে পারেন। আমার সঙ্গে দুর্ব্যবহার করেনি, কিন্তু আমি কিছু লোকের কমেন্টসে পড়েছি যে তারা বলছে যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তো এটা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করিনি, সো আমি মনে বলতে হয় না পারছি না। দুর্ব্যবহার করবে এরকম, আমি আজ পর্যন্ত সেরকম কিছু কারণ তাদের কাজ হচ্ছে ইনফরমেশন গ্যাদার করে সেটা আমাদেরকে লোয়ার লেভেলে সেটাকে সার্কুলেট করা, যে এইখানে এই তার ছিঁড়েছে, এখানে এর বাড়িতে লাইন নেই, এর মিটার বেশি আসছে, টেকনিক্যাল নন টেকনিক্যাল যেমন বললাম ডকেট, সেইগুলো আমাদেরকে এটা ইনফর্ম করা। এটা এবার লাস্ট কোশ্চেন, এরপরে আর আমার কোনো কোশ্চেন নেই। যদি আপনার কোনো বক্তব্য থাকে আপনি সেটা বলবেন। আমি লাস্ট কোশ্চেনটা করে নিই। যদি কেউ সাবমিটার নিতে চায় তাহলে তার ক্ষেত্রে কি সে কি ডিজিটাল মিটারই নেবে, সাবমিটার, নাকি আই মিন স্মার্ট মিটার নেবে, নাকি ডিজিটাল মিটার নেবে, কি নেবে? সাবমিটারটা অ্যাকচুয়ালি আমাদের কনসার্ন না, সাবমিটারটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, ওটা আমাদের কোনো কনসার্ন নেই ওতে। সাবমিটার বলে ডিসিএল এর কিছু হয় না, যে একটা কনজিউমার আইডি ওয়াইজ একটাই মিটার থাকবে, যে সাবমিটারের কনসেপ্টের সাথে আমাদের এখানে কোনো সম্পর্ক নেই। সেটা তার ব্যক্তিগত, সে হয় না যে দুই ছেলে আছে বা ভাড়াটে আছে, সে ভাড়াটের নামে নতুন কানেকশন নিয়ে নিক, আমরা দিয়ে দেবো। আচ্ছা, তো যদি কেউ চায় যে আমি আমার মেন মিটার থেকে 4টে সাবমিটার লাগাবো, সেটা তার কনসার্ন, এটা আমাদের সাথে সেই সাবমিটারটা কি তাকে ডিজিটালি নিতে হবে, নাকি স্মার্ট নিতে হবে, কি নিতে এটা হবে? ডিসিএল এর সাবজেক্টই নয়। আচ্ছা, ও সেটা সম্পূর্ণ তার তার চয়েস। তার মানে আমার মেইন সুইচের পরে সে কি করবে, এটা ডিসিএল এর সাবজেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে সেটা সম্পূর্ণ তার চয়েস যে সে ডিজিটাল নেবে কি নেবে। তাহলে এবার একটা আমি নন অফিসিয়াল একটা কোশ্চেন আপনাকে যদি কারোর মনে সত্যি সন্দেহ থাকে যে আমার মিটারটা হয়তো আগের থেকে বেশি ফাস্ট রিয়াক্ট করছে বা সামথিং, তো তাহলে সে কি চাইলে পরে তার একটা স্মার্ট মিটারের পরে একটা ডিজিটাল মিটার নিয়ে সাবলোড করে সে দেখতে পারে যে দু জায়গায় ইউনিট সেম আসছে কিনা? সেটা ওই যে বললাম, সেটা তার ব্যাপার, সে আরেকটা বাজার থেকে কোনো মিটার নিয়ে দু জায়গায় নিয়ে দেখতে পারে। আবার আমি তো আগেই বলেছি, যদি তার সেরকম কোনো কমপ্লেন হয় তারা আমাদের কাছে আসুক, আমরা সেটা দেখে নেব, তাকে আমরা নিজেরা আগে কনভিন্সড হব। আমি এটা মনে করি যে আপনি আমার কাছে একটা বিল সংক্রান্ত কমপ্লেন নিয়ে এলেন, আমার নিয়ম যেটা, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি নিজেকে আগে কনভিন্স করি যে ওয়েদার ইট ইজ কারেক্ট অর রং। যদি আমি মনে করি যেটা কারেক্ট, তাহলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। আর আপনি যদি না বুঝতে চান, আপনি যদি কনভিন্স না হন, তখন আমি আপনাকে বোঝানোর জন্য আমরা চ্যালেঞ্জ মিটার বসাতে পারি, আমরা মিটারটা ফিজিক্যালি চেক করতে পারি। এখন তো আমার সুবিধা হয়ে গেছে, ডেইলি বেসিস তার কনজাম্পশন প্যাটার্ন কি আছে সেটা দেখতে পারি। সেইগুলো দেখে তখনও যদি ও কনভিন্স না হয়, তখন আমরা হায়ার অথরিটির সাথে কনসাল্ট করে সেটাকে রিসলভ করার চেষ্টা করা। ওই যে বললাম, আমার বক্তব্য হচ্ছে আপনি কোনো প্রবলেম নিয়ে এলেন, আপনার বেশি মনে হচ্ছে, আমি নিজেকে আগে কনভিন্স করব যে আপনি ঠিক কি ভুল। আমি কনভিন্সড হলে তবে আপনাকে বোঝানোর চেষ্টা করবো। আর আমি যদি নিজেই কনভিন্স না হই, না স্যার আপনার এটা ঠিক নেই, আমি দেখছি, আমি একটা চ্যালেঞ্জ মিটার বসিয়ে দিচ্ছি, এত লোড আপনার, এত ইউনিট আপনার উঠতে পারে না, আমি এই ব্যবস্থাটা আমি করি। আচ্ছা, তাহলে এই একটা ব্যবস্থাও রইলো, সেটাও আপনাদের জেনে রাখা দরকার। মানুষ হিসাবে আপনাদের এটা জানা দরকার যে আপনার কি অধিকার আছে আর কি নেই। আর স্যার রয়েছেন সম্পূর্ণ আপনাদেরকে কোঅপারেট করার জন্য। আপনাদের কোথাও কোনো রকম কোশ্চেন থাকলে পরে স্যারের, আমি বলবো, আমি নিজে গেছিলাম এনার কাছে, এনার অফিসে গিয়ে আমি এনার সঙ্গে কথা বলার পরে আমি এতটাই কনভিন্স হয়েছিলাম যে আজকে এনাকে আমি কোশ্চেন করেছিলাম যে আমি কি আপনার সঙ্গে একটা ইন্টারভিউ সেশন করতে পারি, এবং উনি এক কথায় রাজি হয়ে গেছে। যে এত মানুষের মনে এত কোশ্চেন, সেই কোশ্চেনগুলোকে উনি তো অফিসিয়ালি বসে অফিসের একটা ঘরের মধ্যেও তো সলভ করছেন। আমি সেটাকেই চেষ্টা করছি যে ইউটিউবের মাধ্যমে ডিজিটালি এটাকে সলভ করার। আপনার তারপরেও যদি কোনো মনে কোশ্চেন থাকে, আজকের এই এত বড় ইন্টারভিউ পিরিয়ডটার পরেও যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে, থাকতেই পারে, ঠিক আছে। অনেক কোশ্চেন হয় যেটা হয়তো আমি কভার করতে পারলাম না। কিছু লোক ভাববে যে এই দাদা হয়তো ঘুষ খেয়ে, টাকা খেয়ে বা দালালি করে এই সবগুলো করছে। তো আপনার যদি কোনো সন্দেহ থাকে, আপনি স্যারের কাছে যান। আপনি তো টাকা খাননি, আপনি গিয়ে আপনি ভুল ঠিকটা বিচার করে নিতে পারবেন। দাদা সম্পূর্ণ আপনাদেরকে কোঅপারেট করবে, যেরকম আমায় করেছে। আমিও একজন কনজিউমার, আপনিও একজন কনজিউমার। আমাকে যদি উনি এইভাবে সাপোর্ট করে, আপনাকেও অবশ্যই করবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। আমি স্যারের সঙ্গে কথা বলে যতটা বুঝলাম, খুব ভালো মানুষ। তো যাই হোক, আপনার যদি কোনো কোশ্চেন থাকে, দাদার অফিস আপনার জন্য সব সময় খোলা। ভালো থাকবেন সবাই। আরেকবার বলি, আমরা যে বিদ্যুৎ সংস্থা,
এটা আমাদেরকে কেউ বলেনি পাবলিকের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে হবে। আমরা একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে চলি। সেটা হচ্ছে আপনারা শুনলেন যে সিইআরসি তার আন্ডারে ইআরসি যেটা ইলেকট্রিক রেগুলেটরি কমিশন, তার গাইডলাইন অনুযায়ী চলি। আমরা নিজেদের মন গড়া কোনো কিছু বাধ্য করতে পারি না, আবার যেটা আইনত সেটাই আমরা করতে বাধ্য। এই দুটো জিনিসই আমাদের মধ্যে আছে, কাজেই কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। আর একটা কথা সবার কাছে শেষে আমার একটা অনুরোধ, আপনারা যতবার খুশি আমার কাছে আসুন। আমি গঙ্গানগরে রয়েছি, গঙ্গানগর কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার। আমি একটা কথা বলে দিই, আমার মতন যারা স্টেশন ম্যানেজার আছে, একটা নতুন জিনিস ইমপ্লিমেন্টেড হলে পারে তখন নানান রকম প্রশ্ন, নানান রকম সন্দেহ, অনেক কিছু আসে, কিন্তু সেই সন্দেহগুলোকে আরো প্রভাবিত করে কিছু গুজব। তো সেই গুজবে প্রভাবিত না হয়ে আপনাদের যতবার আমার কাছে ইচ্ছা হয় আপনি আসতে পারেন। আপনি একটু আপনারা শুনেও দেখবেন আর কি, যে আমি কিন্তু কাউকে না বুঝিয়ে না আমি নিজে কখনো বিরক্ত হই না, আমি কাউকে ফিরিয়ে দিই না। যা কিছু প্রশ্ন আছে আপনারা আমার কাছে আসুন, আমার কাছে বুঝতে না পারলে আমার হায়ার অথরিটি আছে, তাদের কাছে যান। আমরা দায়বদ্ধ আপনাদেরকে সঠিক পরিষেবা দিতে এবং সঠিক তথ্য তুলে ধরতে এবং সঠিকভাবে আপনাদের যা কিছু আছে তার বিচার করতে। আমরা দায়বদ্ধ আপনাদেরকে পরিষেবা দিতে। কাজে বিভ্রান্ত হবেন না, আস্থা রাখুন আমাদের উপরে, অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টের উপরে। আমরা একদম বেস্ট লেভেল থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, বিভ্রান্ত না হয়ে যদি কোনো রকম প্রশ্নের অবতারণা হয় সোজাসুজি আমাদের কাছে চলে আসুন, আমরা যতটা পারবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং আমার যে ভিউয়ার্স আছে তাদেরকে এইভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। সবার তরফ থেকে আমি সবার হয়ে আপনাকে থ্যাঙ্কস বলে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আশা করতে পারি এই ভিডিওটা দেখার পর আপনাদের মনে আর কোনো রকম সন্দেহ নেই, আর কোনো রকম কোশ্চেন নেই। যদি থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের যে এলাকার যে স্টেশন ম্যানেজার রয়েছেন তার সঙ্গে গিয়ে কথা বলুন, অথবা আমাকে কমেন্টে জানান। আমি চেষ্টা করব আবার দাদার সঙ্গে যোগাযোগ করে সেই কোশ্চেনগুলোর উত্তর আপনাদের জন্য প্রোভাইড করার। আর যদি আপনার ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই অন্যান্য আমার যে ইনফরমেটিভ ভিডিওগুলো রয়েছে সেগুলোকে দেখতে পারেন, অথবা আমি একজন ডেলি ব্লগার, চাইলে পরে আপনি আমার ডেলি ব্লগও চেক করতে পারেন। তো যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খুব ভালো থাকবেন ততদিন, টাটা।